হয়েছিল বলো? আগের বারে কিরকম হয়েছিল? আগের বারে ওই সে কোশ্চেন পেপারে হচ্ছে যে একটা করে মেল আইডি দেওয়া ছিল, যে স্যারের যে সাবজেক্ট ছিল সেই মেল আইডিতে মেল করতে হয়েছিল পিডিএফ ও, করে। মানে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। না, এখন আপাতত ওই পিজি এক্সামে মেল করে দিও আর পোর্টালে আপলোড করে দিও। তাহলে ওরা পোর্টাল দুটোই থেকে করতে হবে? আমাদেরকে পাঠিয়ে দেবে। না, দুটো কেন, একটা, যে কোনো একটা। যে কোনো একটা মানে প্রথমে আপলোড করবে। যদি আপলোড না হয়, প্রবলেম হলে তখন ওখানে মেল করবে। আর আপলোড হয়ে গেলে কোনো প্রবলেম নেই। তোমরা প্রত্যেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছো তো পোর্টালটায়? না স্যার, করা হয়নি। এক্সাম ফি করে নিও। কারণ পরে প্রবলেম হলে তখন পরীক্ষার সময় সময় করতে যখন আগে থেকে করে নিও। দেখে নিও যে কিভাবে হচ্ছে, কোনো প্রবলেম হলেই হতে পারে না। তখন তো আর একদম লাস্ট মুহূর্তে বললে তো অনলাইনে তো সবাই তোমাকে হেল্প করবে না। এখন থেকে অনেকেই, যেমন ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকেই বলেছে যে আমি সবগুলো ইলেকটিভ চুজ করেছি। কে বলছে আমি ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং চুজ করেছি ক্রিপ্টোগ্রাফিক্স টেকনোলজির জায়গায়। যারা এরকম স্যার বিভিন্ন প্রবলেম। ক্লাস করে না তারা ওরকম করে। তারা জানেই না যে কি ইলেকটিভ পড়ানো হচ্ছে, বুঝলে তো? হ্যাঁ। এই তো অবস্থা। তো যাই হোক, প্রবলেম তোমাদের এন্ডে যেমন হচ্ছে, আমাদেরও খুবই প্রবলেম হচ্ছে। তোমাদের সবাইকে মানে ফার্স্ট ফার্স্ট ইয়ার তো এসেই গেছে, ফার্স্ট সেম ভর্তি হয়ে গেছে, ওদের ক্লাস কাল থেকে শুরু হয়েছে। এবার তারাও তো অত আমাদের ইউনিভার্সিটি সিস্টেম এতটা বোঝে না। তোমরা যতটা কিছুটা হলেও আমাদের দেখেছো বা বোঝো, জানো। তাদেরকেও সমস্ত এই অনলাইনে কন্ট্রোল করা, সেটাও একটুখানি আমাদের পক্ষে অসুবিধা। সামনাসামনি ক্লাসে এলে আমরা যতটা তাদেরকে হ্যান্ডেল করতে পারতাম বা অসুবিধা অসুবিধা দেখতে পারতাম, হ্যাঁ, তারাও ঠিক বুঝতে পারছে না অনলাইনে কি ক্লাস হয়, কেমন হয়, কি হবে। হ্যাঁ, আমরা ইউনিভার্সিটি যাবো কবে, বহু রকমের প্রশ্ন তাদের মধ্যে, ঠিক আছে? যাই হোক, তোমরা মোটামুটি রেডি হও। পরীক্ষাটা দিয়ে দিবে, তোমাদের সেমিনার রিপোর্ট দিয়ে দিবে। সেমিনার টপিক অনুযায়ী স্লাইড বানাবে 10টা করে। সেই স্লাইডগুলোকে তোমরা আমাদের শো করাবে পরীক্ষার সময়। পরীক্ষা আশা করছি তোমাদের তো শেষ হয়ে যাবে 30 তারিখ, এই মার্চের মধ্যে। ঠিক আছে, তাহলে হলে তোমরা ফিফথ সেম কমপ্লিট হয়ে গেল। তার মানে তোমাদের এবার ওই প্রজেক্ট, তা প্রজেক্ট প্রজেক্ট কোথায় করবে সেগুলো কি যোগাযোগ করেছো? না বা স্যার। কেউ কি পেয়েছো এ পর্যন্ত? পাওনি? তো সেটা তো আমরা সামনাসামনি বুঝতেও পারছি না তোমাদের, যে কে কোথায় পেলো না পেলো, কি করবে না করবে, বা সবার একটু সিভি টিভি পেলে আমরা যে বিভিন্ন কোম্পানিকে ফরওয়ার্ড করবো। বা সব কোম্পানিগুলোতে এখনো রেগুলারাইজ মধ্যে হয়নি, অনেকে অনলাইনে ওয়ার্ক ফ্রম হোম করছে, তো সব জায়গায় একটা সিস্টেমটা একটুখানি স্লো হয়ে আছে। সেটা আস্তে আস্তে ঠিক হবে। তোমরা তোমাদের পার্সোনাল ইন্টারেস্টের যে সিনিয়রদের সঙ্গে কথা বলে যদি পারো সিভিটিগুলো পাঠিয়ে রাখো, যাতে তোমাদের প্রজেক্টটা তোমরা খুব সহজে পেয়ে যাও সিক্স সেমিস্টারে, ঠিক আছে? আচ্ছা, আমি ক্লাসটা করি নাও। স্যার বলছি সেমিনারটা কিভাবে হবে? এই গুগল মিটে হবে অনলাইনে। দাঁড়া, আমার একটা ফোন এসছে, আমি ধরছি, তারপর তোমার সাথে কথা বলছি। হ্যাঁ, বলুন। হ্যালো। হ্যাঁ, মর্নিং। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমি তো এখন অনলাইন ক্লাসে আছি। আমি এমসি ফিফথে ক্লাস চলছে। কেউ আছে ডিপার্টমেন্টে? কেউ তো আসেনি। কেউ কি এসছে ডিপার্টমেন্টে? না, সবাই অনলাইনে, প্রত্যেকে ম্যাক্সিমাম অনলাইনে ক্লাস নিচ্ছে, যেহেতু আমাদের ইউনিভার্সিটি অনলাইন ক্লাস নেই। তো কেন সিগনেচার লাগবে? কারোর তো লাগেনি, ওর কেন লাগবে? কে 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 ফোন করছিল? কেন ফরওয়ার্ডিং লেটারটা মানে কোথায় লাগবে আমি বুঝতে পারছি না। মানে ও ও ফার্স্টে
স্টুডেন্টটা স্টুডেন্টটা কি ভর্তি হয়ে গেছে? না ভর্তি হতে পাইনি, ভর্তি হবে তাতে বোধহয় আপনার কি ফরওয়ার্ডিং লেটার লাগবে। আমি ব্যাপারটা পুরোটা বুঝলাম না, উনি বলছে যে কিন্তু আমাদের তো 57 জন ভর্তি হয়ে গেছে, কারোরই লাগেনি, সবই তো অনলাইন মোডে হচ্ছে। হ্যাঁ 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 তাহলে ওর হঠাৎ লাগবে কেন ব্যাপারটা? আমি আরেকবার ফোন করে না হয় হ্যাঁ, দেখছি আর কি। তাহলে কি হ্যাঁ। করবো স্যার যে বলবেন বলবেন যে স্যার অনলাইনে ক্লাস নিচ্ছে ফার্স্ট হাফটা, এবং উনি অনলাইনে এখানে ফেসিলিটি নেই বলে উনি ওনার কোয়ার্টারে বসে অনলাইনে ক্লাস নিচ্ছে, উনি দুটোর সময় আসবে। দুটোর সময় হ্যাঁ, ঠিক আছে আমি একটা দেড়টার সময় ঠিক যাবো। আছে। আপনি বলেছ আমাকে ওই ওর নাম্বারটা দিন, আমি ওর সঙ্গে কথা বলে নিচ্ছি কি লাগবে। সেক্ষেত্রে তো আমি দেখছি ওনার যদি পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার দেয় না। হ্যাঁ, শ্রীকৃষ্ণের পার্সোনাল নাম্বার নিয়ে আমাকে দিন, আমি কথা বলে নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ সবাই দেখতে পাচ্ছ? ডিসিটি, হ্যাঁ ডিসক্রিট স্যার। কোশ্চেন। হ্যাঁ, ঠিক আছে। স্যার পাচ্ছি না দেখতে স্ক্রিনটা। আমার যে অনলাইনে যে আমার অ্যাকাউন্টের উপরে ক্লিক করো, আমার ওখানে যে অ্যাকাউন্টটা আছে না, যেটাতে তুমি অনেকগুলো অনলাইনে সবাইকে দেখতে পাচ্ছ তো, সবার নামগুলো, সেখানে আমার অ্যাকাউন্টটার উপরে ক্লিক করো, করলে তো দেখতে হবে। এবার পেয়েছো দেখতে সবাই? হ্যালো? পাচ্ছি স্যার। হ্যাঁ, কে দেখতে পাচ্ছে না বলছে, সে দেখতে পাচ্ছে তো? হ্যাঁ স্যার পাচ্ছি। ব্যাস, চলো। তো this is a discrete cosine transform. Discrete cosine transform, and the DCT application for DCT is a this is a দাঁড়াও, এক মিনিট তোমার লাইনে থাকো, ফোন এসছে, ফোনটা।
দেখো দেখতে পাচ্ছ এবার? ওকে ওকে দেখতে পাচ্ছ এবার? ওকে জেপেক রেসপন্স করো, দেখা যাচ্ছে স্লাইড? Yes, sir. Yes. JPEG, the common application, DCT, discrete cosine transform, the common application JPEG ফরম্যাট, মানে আমরা যে সমস্ত ইমেজগুলোকে JPEG এ কনভার্ট করে নিই, তোমরা খুব কমন অ্যাপ্লিকেশন দেখেছো যে যখন কোনো মোবাইলে আমরা কোনো ছবি তুলি, ভিডিও ছবি তুলি বা ক্যামেরাতে ছবি তুলি, তখন আমরা সেটার সাইজ কমানোর জন্য আমরা JPEG এ কনভার্ট করে দিই, বা অনেক সময় আমরা হোয়াটসঅ্যাপে পাঠাতে গেলে ওটা সাইজ স্মল হয়ে যায়, JPEG হয়ে যায়। তো JPEG ফরম্যাটে কনভার্ট করতে গেলে আমাদের কি হয় না, কম্প্রেসড হয়ে যায়, ইমেজটা কম্প্রেস হয়ে যাবে, ঠিক আছে? তো সেখানে অ্যাপ্লিকেশন আছে, সেটাতে আমরা ডিসিটি ইউজ করি। এমপেগ বা এমপেগ 2 1 2 দুটোতেই আমরা কিন্তু এই ডিসিটি অ্যাপ্লিকেশন আছে। MP3 বা অ্যাডভান্স অডিও কোডিং ইত্যাদি ক্ষেত্রে আমরা এই যে ডিসিটিটা অ্যাপ্লাই করি। তো তো এক্ষেত্রে একটা বড় প্রশ্ন, তাহলে ডিসিটি কি বা কিভাবে কাজ করে সেটা নিয়ে আমাদের একটা প্রশ্ন রয়েছে। কারণ ডিসিটি ইউজ করলে আমরা এটাকে কম্প্রেস করে দিতে পারি, এটাই হচ্ছে মেন মূল কথা। সো ডিসিটি ইজ আ ফুল ফর্ম ইজ ডিসক্রিট কোসাইন ট্রান্সফর্ম, ডিসক্রিট কোসাইন ট্রান্সফর্ম। ওকে, তাহলে কোসাইন ট্রান্সফর্ম নিয়ে আমরা এটাকে ট্রান্সফর্ম করে ফেলবো, মানে আমরা ইমেজটাকে পুরোপুরি একটা মোডে ট্রান্সফর্ম করে নেব। সেটা হচ্ছে সেই টেকনিকটার নাম হচ্ছে ডিসিটি বা ডিসক্রিট কোসাইন ট্রান্সফর্ম। নাও there is one dimensional DCT, two dimensional DCT, and has been there, and also image compression used for grayscale images. সেটাতে আমরা DCT ইউজ করি। ওকে, now one dimensional DCT. Let n be a positive integer. The one-dimensional discrete cosine transform of order n is defined by n cross n matrix C, whose entries are Cij equals to ai cos of I 2j plus 1 pi of 2n. এটা খুবই ইজিলি আমরা বুঝতে পারছি। C is our matrix, n cross n matrix. ai is any coefficient, and cos of ij is the indexing of this n cross n matrix, row and column. Pi is a standard format, and n হচ্ছে যেহেতু n cross n matrix এই জন্য 2n. সো n অর্ডারের আমরা ডিসিটি, ওয়ান ডাইমেনশনাল ডিসিটি, এটাকে সিআই যে একটা সার্টেন ম্যাট্রিক্স আমরা পেয়ে যেতে পারি, যেটাকে আমরা বলছি ওয়ান ডাইমেনশনাল ডিসিটি। সিম্পল, আই যে কোঅর্ডিনেটে ভ্যালু নেব, কসে দেব, আবার এআই গুণ করলে সিআইজি পেয়ে যাব। এবং আমরা দেখেছি দ্য অ্যাডভান্টেজ অফ দিস অর্থোগোনালিটি ইজ দ্যাট সি অর্থোগোনাল means C transpose C equals to index matrix I, identity matrix I, and C implies C inverse equals to C transpose, means C কে যদি ইনভার্স করে দাও এটা ট্রান্সপোজ হয়ে যাবে, মানে রো আর কলাম, কলামের রোর মধ্যে আমরা চেঞ্জ করে দিতে পারবো। And it makes solving the matrix equations easy because we know these equations y equals to C cross CT for any x. So Cy of t equals to C transpose of C into C transpose, মানে x into C. So this is nothing but we can solve this one, and দেখেছি y equals to x হয়ে যাবে কারণ C ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে আমরা বলছি C transpose C সমান একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো অর্থোগোনালিটি নো দ্যাট। তো এটা ডিসক্রিট কোসাইন ট্রান্সফর্মের ক্ষেত্রে আমরা দেখছি যে বেসিক জায়গাটা, যে আই যে কোঅর্ডিনেট থেকে কোনো একটা এক্স ম্যাট্রিক্স থেকে কোনো ডেটা নিলাম,
এবং সেটাকে কনভার্ট করে নিলে আমরা আরেকটা ট্রান্সফর্ম পেয়ে গেলাম, সেটা তো সি নাম দিয়েছি ফর ওয়ান ডাইমেনশন। এবং যেই সিটা এরকমই দেখতে হবে যে সি ইকুয়ালস টু 2n অফ রুট অফ 2n 1/√2 করে যদি আমরা একটা রো ধরি, ফার্স্ট রো, সেকেন্ড রোতে যদি π/2n এবং nth রোতে গিয়ে দেখবো n-1/π/2n, এভাবে যদি আমরা ক্যালকুলেট করি দিস ইজ সি, টু টেক দ্য ট্রান্সপোজ, তাহলে আমরা এই রোটা কালাম হয়ে যাবে এবং আমরা এই রোটাও আমরা পেতে পারি। এবং দিস ইজ দ্য orthogonality of this matrix. Suppose we are given a vector x equals to x0 to xn minus 1 of transpose t. So the discrete quotient transform of x in this n-dimensional vector y equals to y0 of yn minus 1 of t, and where c is defined as y equals to cx. And c is the matrix যেটা আমরা পাবো এবং y is the output vectors সেটা পাবো x এর উপর ট্রান্সপোজ করে। So this is the relation between the x and y, input and output, and we have to use a matrix C. This is a discrete quotient transform. এবার যদি আমরা টু ডাইমেনশনাল দিকে আসি তাহলে we can take this as a two dimensional, use a one dimensional density in both the horizontal and vertical direction. Then the first direction x equals to c into x to the power t, and second direction g equals to c into f to the power t. So we can say 2D DCT is a matrix where y equals to c into c x transpose of t, and again transpose, double transpose of c x t হলে কেটে যাবে, so y equals to x. এটা আমরা ডাবল ট্রান্সপোজের ক্ষেত্রে পেতে পারি। নাও কাম টু দ্য ডিসক্রিট কোসেন্ট ট্রান্সফর্ম ইন জেপিইজি ইমেজ, কিভাবে এটা ইউজ হয় এবং এর ফিজিক্যাল এবং রিয়েল অ্যাপ্লিকেশন গুলো নিয়ে একটু আলোচনা করি। So these are the mathematical part. You can go through the any other documents. What is DCT? How this transversal function works? You can do that IJ and cos. Now the discrete cosine transform is used for JPEG images to transform them into frequencies. মানে বেসিক্যালি আমরা যদি JPEG ইমেজে কোন একটা ইমেজের উপরে যদি আমরা DCT অ্যাপ্লাই করি তাহলে সেই পিক্সেল ভ্যালুগুলোকে কনভার্ট করে আমরা একটা ফ্রিকোয়েন্সি পাই। And this DCT is a mathematical transform that converts the pixel by seemingly spreading the location of the pixel value over part of the image. মানে একটা পুরো একটা ইমেজের একটা কস্ট ফাংশন ইউজ করে দেখা যাবে সে কিভাবে গোটা ইমেজ ধরে স্প্রেড করছে সেই কস্ট ফাংশনের কোএফিসিয়েন্টের ভ্যালুগুলো, সেটাকে আমরা দেখতে পাবো এই ডিসিটি অ্যাপ্লাই করলে। And it does this by grouping the pixels in 8x8, মানে আমরা 8x8 ব্লককে আমরা প্রথমে একটা ইমেজ আছে, ধরো মনে করো তোমার কাছে একটা ইমেজ আছে 512x500 ইমেজ, তো সেই ইমেজটাকে তুমি প্রথমে 8x8 ব্লকে ভেঙে নেবে, দিয়ে দেন there will be some 8x8 মানে 64 frequencies are there, তাহলে 64 frequencies কে তুমি কোএফিসিয়েন্ট গুলোকে তুমি মানে ডিসিটি অ্যাপ্লাই করে তুমি কালেক্ট করতে পারবে। তারপর তুমি যখন ডিসিটি ম্যাট্রিক্সটা পাবে 8x8, সেখানে দেখবে আর পিক্সেলের অরিজিনাল ভ্যালু নেই, যে ভ্যালুগুলো আছে those are the coefficient of the ডিসিটি ফাংশন। যেমন একটা এক্সাম্পল দেখো, there is a pixel values in this matrix, there is a 8x8 matrix here and the pixel values are 64. আমি যদি ডিসিটি অ্যাপ্লাই করে নিই যে ফাংশনটা আমি একটু আগে বলি, তাহলে দেখা যাবে এরকম আমার এটা দুটো পার্টে ভাগ হয়ে গেছে। সরি, যে ভ্যালুগুলো পেয়ে যাবো সেটাকে আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা কোএফিসিয়েন্ট ভ্যালু। সো দিস ইজ দ্য ডিসিটি ভ্যালুস। এখানে দেখতে পাচ্ছি একটা কোণে টপ লেফট কর্নারে সবথেকে হাইয়েস্ট একটা ভ্যালু আছে, তারপরে ডিফারেন্ট ভ্যালুগুলো এবং কমতে কমতে একটা সময় 1010 কোএফিসিয়েন্টগুলো এবং -1 মাইনাস এন্ড প্লাসে কতগুলো স্মলেস্ট ভ্যালু হয়ে গেছে। So the image on this right is the result after applying DCT to the block of the image. এই ব্লক অফ ইমেজের ডিসিটি হচ্ছে এটা হচ্ছে ডিসিটি ভ্যালু। এটা একটা অরিজিনাল অ্যাপ্লিকেশন, আমরা যদি অরিজিনালি অ্যাপ্লাই করি তাহলে এরকম ডিসিটি পাবো। এখানে দেখে আমরা কি পাচ্ছি সেটা একটু বলি। Note how the largest value is located in the top left corner of the block. This is actually the lowest frequency. This is the lowest frequency, and সেটাকে আমরা একদম টপ লেফট কর্নারে যেমন আমরা দেখো 102.1260 এই ভ্যালুটা আমার টপ লেফট কর্নারে আছে এবং সেটা সব থেকে হাইয়েস্ট বেশি ভ্যালু আছে এবং সেটা কিন্তু লোয়েস্ট ফ্রিকোয়েন্সি।
and the value is so high because the data is encoded with the highest importance and the lowest frequency, মানে ওটাই হচ্ছে সবথেকে হাইয়েস্ট ইম্পর্টেন্স, কারণ ওই ভ্যালুটা তোমার ওই ইনফরমেশনটা কন্টেন্ট করে রাখবে, ওটা থেকে আমরা ইনভার্স ডিসিটি অ্যাপ্লাই করলে কিন্তু পাবো, ফলে ওটা খুব ইম্পর্টেন্ট ভ্যালু। And this is simpler term means that this value is the average value of all pixel values in this block, মানে এই ব্লকের সমস্ত প্রায় অ্যাভারেজ ভ্যালুটা হচ্ছে ওটাই, ওই টপ লেফট কর্নারে আমরা মেন ভ্যালুটাকে রেখে বাদ বাকিগুলোকে তাদের সঙ্গে ডিফারেন্সগুলোকে রেখে দিয়েছি। So the values are typically allow high around the top left corner of the display block, but note that the number closest to zero seem to populate around the lower right corner of the block, মানে জিরোর কাছাকাছি যে ভ্যালু, জিরো থেকে আগে পরে যে ভ্যালুগুলো আছে সেগুলো ডান দিকে রয়েছে আর টপ লেফট কর্নারে রয়েছে হাইয়েস্ট ভ্যালু। So these are the high frequencies and it is these values that are removed during the next step, মানে আমরা যে হাই ফ্রিকোয়েন্সি সেগুলোকে আমরা পরের স্টেপে গিয়ে সেটাকে রিমুভ করে দিতে পারবো, যেগুলো হাই ফ্রিকোয়েন্সি। তখন আমরা কি করব, অ্যাকচুয়ালি ইমেজটা যে সাইজ ছিল সেই সাইজটাকে কম্প্রেস করতে হবে। So this is called image compression. What is this? The image compression is a method that reduces the amount of memory it takes to store an image. We will exploit the fact that the DCT matrix is based on our visual system for the purpose of image compression. মানে আমরা দেখতে পাচ্ছি যে ডিসিটি মানে ডিসক্রিট কোসাইন ট্রান্সফর্ম, সেটাতে আমরা একটা ইমেজকে যে অ্যামাউন্ট ডেটা ও নিতে পারে তার থেকে আমরা কম অ্যামাউন্ট ডেটা দিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করতে পারি। কিভাবে রিপ্রেজেন্ট করবো সেটাই আমরা আসছি, যে তাতে আমরা কি করবো না, কিছু লিস্ট সিগনিফিক্যান্ট বিট বা তাদের ডিফারেন্সগুলোকে আমরা মাইনাস করে দেবো ইমেজ থেকে, যাতে দেখা যাবে ধরো কোনো একটা এমবি ইমেজ সামথিং সে 2 MB 4 MB ইমেজ, সেটাকে আমরা কেবিতে নিয়ে চলে আসতে পারবো। ঠিক আছে, সেইভাবে সেই জন্য আমরা ডিসিটিটা অ্যাপ্লাই করবো। কীভাবে অ্যাপ্লাই করবো দেখো, এমনি ধরে তো আর ডিলিট করতে পারবো না, এমনি ডিলিট করে দিলে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন ডিলিট হয়ে যাবে, হ্যাঁ কাট করে ডিলিট করতে পারবো না, সেজন্য আমরা ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করে যেগুলো হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আছে সেগুলোকে বাদ দিয়ে দিলাম, যেগুলো লোয়েস্ট ফ্রিকোয়েন্সি সেগুলোকে নিয়ে আমরা কাজ করলাম। সো সেইভাবে আমরা কাজ করতে পারবো। So now we have found that the y equals to c x transpose of transpose, that is y. While using the DCT, the entries in y will be organized based on the human visual system. এই যে আমরা ডিসিটি ভ্যালুটা পেয়েছি সেটাকে আমরা তিনটে পার্টে ভাগ করতে পারি। The most important part of the top left corner, semi-important part in the middle, and the least important part in the right below corner. তো এই তিনটে দিক থেকে আমরা দেখে যাচ্ছি যে ডিসিটি যে ভ্যালুগুলো পাওয়া গেছে তার মধ্যে এই মোস্ট ইম্পর্টেন্ট পার্টটাকে আমরা যদি রেখে দিই আর এই জিনিসগুলোকে যদি আমি নাও রাখি, তাতেও কিন্তু আমার ইনভার্স ডিসিটি করলে আমি যে ইমেজটাকে চাই সেটাকে আমি পেতে পারি। ঠিক আছে, ফলে আমরা এই লিস্ট পার্ট বা সেমি ইম্পর্টেন্ট পার্টটাকেও আমরা কিছুটা হলেও মাইনাস করে রাখতে পারবো। এটা হচ্ছে মেন ফিচার্স। যেমন ধরো যদি আমরা একটা 8x8 পিক্সেল নিই, এরকম একটা ইমেজ থেকে 8x8 পিক্সেল নিয়ে আমরা এটাকে কোনো একটা পার্টিকুলার এরিয়ার আমি ইমেজ দেখছি, মনে করো এখানে কোনো একটা এরিয়ার উপরে এরকম একটা এরিয়া থেকে আমি 8x8 পিক্সেল নিয়ে আমি দেখছি কিছুটা হোয়াইট, কিছুটা ব্ল্যাক, কিছুটা এরকম রয়েছে। তো যখনই আমি এটার উপরে এই ইমেজটাকে পিক্সেলে যদি দেখছি, তাহলে দেখো এরকম পিক্সেলগুলো আমরা পেতে পারি। 0 মানে ব্ল্যাক পিক্সেল আর 255 মানে হোয়াইট পিক্সেল। ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি 0-র কাছাকাছি যেগুলো এগুলো রয়েছে সেগুলো সব 9, 10, 10, 15, 16 এরকম 13 ভ্যালু। যেগুলো হোয়াইটের কাছাকাছি সেগুলো 200, 208, 210 লাইক দিস। সো দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিক্সেল ভ্যালু অফ দিস কি বলে ইমেজেস। এবং এইটার উপরে যদি আমি এবার ডিসিটি অ্যাপ্লাই করি তাহলে দেখা যাবে এরকম একটা ডিসিটি পেলাম। তাহলে কি হলো না, এখানে সব থেকে হাইয়েস্ট ভ্যালু, তারপর সমস্ত মাইনাস প্লাস মাইনাস প্লাস করে এটা ভ্যালু থাকলো, আর এই যে নিচের দিকে যে ভ্যালুগুলো রয়েছে এগুলো টোটালে কিন্তু আমার ইনফরমেশন খুব একটা বেশি কন্টেন্ট করে না, ফলে ইনফরমেশনটাকে আমরা বাদ রেখে দিতে পারি। সেইভাবেই আমরা কি করতে পারি না, কাট দ্য লিস্ট সিগনিফিক্যান্ট কম্পোনেন্ট, মানে যে এই কর্নার থেকে এই দিকের যে ভ্যালুগুলো আছে এগুলোকে যদি আমি পুরোপুরি বাদ দিয়ে দিই আর আমি যদি এইটুকু ভ্যালুকে স্টোর করে রেখে দিই, তাহলে আমার ওই ইমেজের ব্লকটাকে আমি দেখাতে পারবো। ফলে আমার 50% ডেটা আমাদের স্টোর করার দরকার নেই, তাতে ইমেজটা কম্প্রেসড হয়ে যাবে। সো
উই নিড টু মানে আমরা শো করতে গেলে we have required this inverse to the DCT, and inverse DCT কেন না আমরা we can get x value from the y value mathematically. c c x transpose of transpose, তাহলে c x c transpose, তাহলে c transpose inverse সমান c transpose, তাহলে আমরা ওখানে ইউজ করতে পারি যে উল্টোটা x equals to c transpose y of c, তাহলে এর উপরে যদি আবার c ট্রান্সপোজ আর c ইউজ করে দিই তাহলে আমি আবার অরিজিনালি x টা পেয়ে যাব। And mathematically we can reconstruct the image using the mathematical term, that is x is consider this one, y is considered 2dc, a0 is 1 by square root dc, and then we can construct the p of st on a final image using the cos of as and lj. And this is a two-dimensional discrete cosine transform function by which we can get the p of x. So p of ij is satisfied when the xij when for I and j equals to 0 to n minus 1. For I equals 0 to n minus 1, we can get the again original images using this. So we can compress the image. যেমন আরেকটা এক্সাম্পলে দেখাই, ধরো এটা আমার রয়েছে, এটা আমার নিউ ম্যাট্রিক্স পেয়েছি এবং সেই ম্যাট্রিক্স থেকে আমি তার ডিসিটি পেতে পারি, ঠিক আছে। সেই ডিসি দুটোর মধ্যে দেখো এটা নিউ আর এটা আমার কম্প্রেস, দুটো থেকে কিন্তু দেখি কেউ বোঝা যাবে না, দেয়ার ইজ নো ডিফারেন্সেস, অরিজিনাল অ্যান্ড কম্প্রেস কোনো ডিফারেন্স খুব একটা পাওয়া যাবে না, এবং আমরা দেখতে পাবো দিস ইজ অরিজিনাল অ্যান্ড দিস ইজ কম্প্রেস। এখান থেকে কিন্তু কেউ দেখে বোঝা যাবে না, আমরা আমাদের অ্যাপ্লিকেশনে সবসময় দেখে থাকি অরিজিনাল কম্প্রেস একই রকম, কিন্তু 50% পার্ট হ্যাজ বিন ডিলিটেড ইন দ্য কম্প্রেস। সো এতে কম ভ্যালু আমরা ইউজ করে এটাকে শো করতে পারি। এবার আমরা এই ডিসিটি যে কোয়ান্টাইজেশন ইউজ করা হয়, মানে আমি কত পার্সেন্ট রাখবো, মানে কত পার্সেন্ট কম্প্রেস করবো, 50%, 60%, 70%, that depends on the quantization. So it is called the linear quantization. So will not zero the bottom half of the matrix. So the idea is to assign the fewer bits of memory to store information in the lower right corner on the DCT. মানে ডিসিটিতে আমরা দেখতে পাচ্ছি যে আপার লেফট কর্নারে যে ভ্যালুগুলো ছিল সেগুলোকে যেমন আমরা ক্যারি করছি, লোয়ার হাফটাকে আমরা একদম জিরো করে দিচ্ছি, না করে আমরা কিছুটা তার কিছু বিট যদি আমরা স্টোর করে রেখে দিই তখন আমরা তাকে বলছি কোয়ান্টাইজেশন। So quantization is the process of taking the remaining coefficient and dividing them individually against a predetermined set of values and then rounding the results to the nearest real number value. মানে আমরা যে কোএফিসিয়েন্টগুলো পড়ে থাকছে সেগুলোকে নিয়ে তার করেসপন্ডিং আমরা একটা প্রিডিটারমাইন্ড সেট বানিয়ে সেটাকে রাউন্ড করে আমরা তার নিয়ারেস্ট ভ্যালুগুলোকে নিয়ে যদি স্টোর করে রাখি তখন আমরা বলছি কোয়ান্টাইজেশন। কখনটি কিভাবে হবে কোয়ান্টাইজেশন সেটা আমরা আসছি। So the higher these predetermined values are determined how much details will be removed from the image. যত বেশি নেব প্রিডিটারমাইন্ড ভ্যালু, আমি বলছি 90%, 90% মানে 90% আমি এখান থেকে রিমুভ করতে পারি। So higher the numbers, the more details is eliminated. তুমি যদি বলো 80% আর 90%, যত হায়ার হবে তত কিন্তু আমরা বেশি জিনিস ওখান থেকে এলিমিনেট করে দেবো, মানে ইমেজটা তত বেশি কম্প্রেস হয়ে যাবে, তত কিন্তু ইনফরমেশন লস হতে থাকবে। So the goal is to eliminate the high frequency, lower right values, and these are only a few values that hold the number other than 0. So the majority is always be 0. কিন্তু যে সমস্ত জিরো নেই সেগুলোকে আমরা কিন্তু মনে রাখার জন্য যে প্রসেসটা করবো তাকে বলা হচ্ছে কোয়ান্টাইজেশন। So imagine you have a bird eyes view on the dense collection of trees. So there may be a smaller trees that are situated underneath of the tree that you can see, but you cannot see them, and but you cannot see them, it would not affect your views whether they were there or not. মানে তুমি যখন একটা কোনো ছবি, একটা গাছের ছবি তুলছো, গাছের গোড়ায় যে ছোটখাটো গাছগুলো আছে সেগুলো আমরা অনেক সময় চোখে দেখি না, আমরা গাছটাকেই দেখতে চাই। সেরকম তোমার দ্য ফিল্ড অফ ইন্টারেস্ট কোন জিনিসটাকে তুমি বেশি ভিজুয়ালাইজ করতে চাইছো সেই জিনিসটা বেশি থাকলে হবে, আদার্স পার্টগুলোকে আমরা রিমুভ করে দিতে চাই, সেটা ডিপেন্ড করছে কোয়ান্টাইজেশন করে। আমি এই ইমেজের মেন পার্টটা আমি সেটাকে শো করাবো, বাদবাকি পার্টটাকে আমরা বাদ দিয়ে দেবো, সেটা কিন্তু ডিপেন্ডস অন দিস কোয়ান্টাইজেশন।
So this is exactly the same principle for quantization. By eliminating the values that would not make a difference to the image, should they not exist. So a great deal of the data can be removed with the minimum effect. যেমন যেমন ধরো লিনিয়ার কোয়ান্টাইজেশনের ক্ষেত্রে আমরা দেখেছি ইউজ দ্য কোয়ান্টাইজেশন ম্যাট্রিক্স QKL equals to 8PA plus L plus 1, and depending on this equation where K and L belongs to 0 to 7, then we get the Q equals to P into this matrix. Okay, P into this matrix, মানে 8 into this one, তাহলে 8 এর মাল্টিপল হয়ে যাবে 8, 16, 24, 32 এরকম করে করে আমরা 8 এর কোয়ান্টিটিস গুলো এখানে স্টোর করতে হবে। সো দিস ইজ এ কোয়ান্টিটিস and P is called the loss parameter. তুমি এখানে P কে লস প্যারামিটার ধরবে, P কত ধরলে কতটা লস করতে চাই তার উপর ডিপেন্ড করে আমি এটাকে কোয়ান্টাইজ করব। And in fact, it acts like a knob to control the compression, the P ভ্যালুটা। তুমি একটা ইমেজকে নিলে তুমি কতটা কম্প্রেস করতে চাও, তুমি যদি নিজে ডিসিটি কোড লেখো বা গিটহাবে কোড পাওয়া যায় সেটা থেকে তুমি লিখে দেবো। তোমার যদি কোয়ান্টাইজেশন ফ্যাক্টর P থাকে তখন তুমি অবশ্যই P দিয়ে ঠিক করতে পারবে এই ইমেজটা আমি কতটা কম্প্রেস করতে চাই। তো এমনই কম্প্রেস করে দিলে সেই ইমেজটা খুবই ছোট, খুবই কম্প্রেস হয়ে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু তার ভিজুয়াল এফেক্টটাও কমে গেল, ওইজন তাকে ভালো করে আইডেন্টিফাই করতে পারছে না, চিনতে পারছে না। সো গ্রেটার পি ইজ মোর ইউ কম্প্রেস দ্য ইমেজ। যত বড় পি নেবে তত কিন্তু তোমার কম্প্রেস হয়ে যাবে, আর কম্প্রেস যত বেশি হবে তত কিন্তু ইনফরমেশন অনেক কমে যাবে এবং অনেক ছোট ইমেজ কন্টেন্ট ইনফরমেশন সেখানে থাকবে, কম ইনফরমেশন থাকবে। সো ইউ ক্যান ডু দ্যাট ইউজিং কম্প্রেশন। সো এখানে যেমন ধরো ও ডিভাইড ইচ অফ দ্য এন্ট্রিজ অফ ডিসিটি ম্যাট্রিক্স বাই দ্য কন্টেনশন ম্যাট্রিক্স। এর প্রত্যেকটা এন্ট্রিকে আমি এটা কন্টেনশন ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমার ডিসিটি ম্যাট্রিক্স, আমরা ডিভাইড করে ফেলতে পারি। And it also typical to see the non-zero numbers in the upper left and zeros at the you get towards the lower right corner। তাতেও আমরা দেখতে পাচ্ছি ভাগ করার পরেও একই রকম আসবে যে জিরোগুলোর ডান দিকে আর আপারগুলো অনেক বেশি। And as this is the case, this stage of JPG compression records the values using a zigzag type motion so that similar frequencies are grouped together। Similar frequency গুলো একসঙ্গে গ্রুপ করা থাকবে জিগজ্যাগ ওয়েতে। জিগজ্যাগ ওয়েতে মানে কি, এরকম দেখো জিগজ্যাগ, এটা স্টার্ট ফ্রম হেয়ার, you go to the row, then come to the next row, again next row, and then go to the this way, in this way see the path। এই পাথ ধরে সেম ডেটাগুলো একইভাবে থাকবে জিগজ্যাগ ওয়েতে। এগুলো কি না কোফিসিয়েন্টের ভ্যালু, একটু আগে আমি দেখিয়েছি আবার দেখাচ্ছি। এরকম কোফিসিয়েন্টের ভ্যালুগুলো জিগজ্যাগ ওয়েতে আছে 16, 16, 24, 32, 40, 48, 56। সো এইভাবে জিগজ্যাগ ওয়েতে আমরা কোয়ান্টাইজেশন ভ্যালুগুলোকে নিতে পারি। তাহলে দেখো দিস ইজ ডিসিটি, দিস ইজ কোয়ান্টাইজেশন টেবিল, আমরা কোয়ান্টাইজেশন টেবিল, এবং এই কোয়ান্টাইজেশন টেবিলের পরেই আমরা একটা কোয়ান্টাইজড ডিসিটি পেয়ে গেলাম, কারণ এই কোয়ান্টাইজেশন টেবিল থেকে ভাগ করেছি, কোয়ান্টাইজড ডিসিটি আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, সেই কোয়ান্টাইজড ডিসিটি হচ্ছে আমরা এই কোয়ান্টাইজেশন দিয়ে আমি বোঝাতে চাই যে কত পোর্শন আমি রাখবো, কত পোর্শন রাখবো, ফলে এগুলো সবই এখন জিরোতে কনভার্ট হয়ে গেছে, বাদ বাকি এইটুকু আমরা কিন্তু পোর্শন কন্টিনিউ করতে পারি। সো যদি পি ভ্যালু 1 হয় তাহলে আমরা ধরো এই কটা ভ্যালু ডেটাগুলো আমাকে রাখবো। ওয়েন 14 টার্মস রয়েছে, 14খানা টার্মস আমি এখানে পাচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14খানা ডেটা নিয়ে আমি একটা ইমেজে স্টোর করে ফেলতে পারি। 64 থেকে মাত্র 14খানা। যদি পির ভ্যালু বাড়িয়ে দিই আরো, তাহলে দেখা যাবে 10খানা মাত্র, 10খানা নন জিরো ভ্যালু আর সব জিরো, সেটা দিয়ে আমি কিন্তু ইমেজকে রিপ্রেজেন্ট করতে পারি। সো ন্যাচারালি ইমেজ উইল বি কম্প্রেসড, হাইলি কম্প্রেসড। আরো পির ভ্যালু বাড়াতে পারি, এবং পির ভ্যালু 1 হলে ইমেজটা এরকম দেখবে, পির ভ্যালু 4 হলে এরকম দেখবে। ঠিক আছে, এটা অরিজিনাল ইমেজের রিপ্রেজেন্টেশন। এবং যখন সেটাকে আমরা রিমুভ করে দিচ্ছি, মানে ইনভার্স ডিসিটি করছি, তখন আমরা দেখবো পির ভ্যালু 1 এর জন্য ইমেজটা এরকম দেখতে, এরকম। সো দুটোর ক্ষেত্রে তেমন কোনো চেঞ্জ নেই। সো ন্যাচারালি কেউ বাইরে বুঝতে পারে না যে কতটা কম্প্রেসড। ঠিক আছে, এটা কিন্তু ভিতরেই তার পি এর ভ্যালুর উপরে ডিপেন্ড করবে। সো দিস ইজ এ পি ফর 1, পি ফর 4। অ্যান্ড মেমোরি স্টোরেজ যত কম্প্রেস কম হবে তত কম। যেমন যদি তোমার এরকম হয় 8 বিট নাও, তাহলে 8 × 8 স্কোয়ার মানে 512 বিট লাগবে অরিজিনাল ইমেজে, যেখানে 1/8 বিট। এবং যদি তাকে তুমি কম্প্রেস করে দাও, পির ভ্যালু যদি 1 করে দাও, তাহলে এটা
কমে যাচ্ছে 249 বিটস। পি ভ্যালু 2 করলে আরো কমছে, পি ভ্যালু বাড়লে আরো কমছে। সো টোটাল নাম্বার অফ বিট কিন্তু আরো কমে হয়ে যাবে এবং সেখানে বিট পার পিক্সেল রেশিও কিন্তু আরো কমতে থাকবে। সো দিস ইজ মেমোরিজ আমরা সেভ করতে পারছি ইউজিং দিস কম্প্রেশন টেকনিক। ওকে, এনি কোশ্চেন? কোশ্চেন আছে? নেই। আচ্ছা, আমি আরেকটা জিনিস পড়াবো, সেটা হচ্ছে 20 ডিসেম্বর সামনে পরীক্ষা হচ্ছে, ছোট্ট জিনিস একটা রয়েছে, সেটা বলে পিভিটি। দেখো তো স্লাইডটা তোমরা দেখতে পাচ্ছ? আর কত? আর 15 মিনিট। হ্যাঁ, আর 50 মিনিটস। স্লাইড দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হুম। তাহলে ডিসিটি একটা পরীক্ষায় আসতে পারে, তোমরা এটা প্রিপারেশন নিও, তোমরা যা থেকে লিখে রেডি করে রাখো ডিসিটি পাস করে এক্সাম্পল অ্যাপ্লিকেশন। নাও কাম টু দ্য পিক্সেল ভ্যালু ডিফারেন্স। আরেকটা টেকনিক যার সাহায্যে আমরা কোনো ইমেজের মধ্যে ডেটাকে এমবেড করতে পারবো, স্টেবিলোগ্রাফিতে এটা ইউজ হয়। দেখো এটাতে কিছু নেই, শুধু বোঝার বিষয় রয়েছে। সে কনসিডার হিউ অ্যান্ড টেসা ইন 2003, এরা কিন্তু এইটা টেকনিকটা ডিজাইন করেছে। টেকনিকটা বলছি, তোমরা আলাদা করে খাতায় লিখে নেবে। সাপোজ উই হ্যাভ অ্যান অরিজিনাল ইমেজ আই এবং তার পাশাপাশি দুটো পিক্সেল অ্যাডজেসেন্ট পিক্সেল 60 এন্ড 77 আর মিলার। ঠিক আছে, পিক্সেল ভ্যালু ডিফারেন্স তার মানে কি? এই ইমেজের মধ্যে আমি কিছু ডেটা এমবেড করতে চাই, আর টেকনিকটা কি না, পিক্সেল ভ্যালু ডিফারেন্স। তাহলে পিক্সেল নেব, ফার্স্ট পিক্সেল 60, সেকেন্ড পিক্সেল 77, দুটো পিক্সেল নিলাম। প্রথমে এই টেকনিকটা বলছি, দুটো পিক্সেলের নাম দিলাম xi and xi+1। প্রথমে এদের মধ্যে ডিফারেন্স পাবো। দেখো 60 মাইনাস 77, দ্যাট ইজ মাইনাস 17। দেন মাইনাস 17 কে মড নিয়েছি, তাহলে অ্যাকচুয়াল ভ্যালু ইজ 70। তাহলে দেয়ার ইজ ডিফারেন্স ইজ 70। এই দুটো পিক্সেলের মধ্যে ডিফারেন্স কত? 70। এবার আমরা একটা টেবিল নেব। এই টেবিলটা রয়েছে এরকম ভাবে যে একটা টেবিল নেব। এই টেবিলটা দেখো আমার কাছে একটা একটা টেবিল, রেঞ্জ টেবিল। এই টেবিলটার নাম হচ্ছে রেঞ্জ টেবিল। কিরকম না, 0 থেকে 8, 8 থেকে 24, 24 থেকে 32, এরকম করে ডট 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 একটা রেঞ্জ করা আছে। দিস ইজ দ্য রেঞ্জ। এবার এই রেঞ্জ টেবিলের মধ্যে এই 17 কোন রেঞ্জে পড়ছে সেটা আমরা দেখব। দেখা যাচ্ছে এই 17টা 8 to 24 এই রেঞ্জের মধ্যে বিলং করছে, রাইট? কারণ 17 8 to 24। নাও we calculate this length of the range. কিরকম না, w1 যে width of the range, that is upper limit এখানে কত 24, lower limit 8। অ্যাকচুয়ালি 8 যে কোনো একটা নেব, আইদার 24 নিলে এটাকে তাহলে আমাকে 7 নিতে হবে, অথবা এটা 8 নিলে এটা 23 নেব, কারণ এটা দুটোই লিমিটের মধ্যে পড়ে না। সেই জন্য আমরা নিচে রাখো 23 মাইনাস 8, 23, 24 থেকে পরের রেঞ্জটা 23 minus 8 plus 1. So this is the actually width of this range table, range. So it is 16. যখন আমরা এটা দেখলাম এর width 16, তাহলে এর উপর একটা ম্যাথমেটিক্যাল অপারেশন করব, log of 16। log of 16 মানে হচ্ছে that is 4 bits. So this 4 bits means what? We can hide 4 bits information within these two pixels. ঠিক আছে, এই দুটো পিক্সেলের মধ্যে কত বিট আমরা এমবেড করব, সেই ইনফরমেশনটাকে আমরা এখানে ক্যালকুলেট করলাম এতক্ষণ। ঠিক আছে, এবার আমরা যাচ্ছি আমাদের ইনফরমেশন। মনে করো দিস আর দ্য সিক্রেট মেসেজ m equals to 1 1 0 1 1 1 2 0 লাইক দিস। নাও ফ্রম দিস ইনফরমেশন উই টেক দ্য 4 বিট, কারণ আমরা দেখতে পাচ্ছি এখন 4 বিট আমরা এই দুটো পিক্সেলের মধ্যে এমবেড করব। সো হ্যাভ টেকেন 4 বিট 1 1 0, and this 4 bit we have to first convert this 4 bit into decimal value. দেখো 8 4 12 একে 13, so decimal is 13, and from this decimal we calculated d dashed another parameter, সেটা কি না, যে সাব রেঞ্জের মধ্যে আছে তার লোয়ার ভ্যালু কত 8, সেই 8 এর সঙ্গে আমি 13 কে অ্যাড করব, 13 অ্যাড করব। তাহলে 13 অ্যাড করার জন্য কত হলো 8 plus 13, that is 21।
এবারে 21 আর এই যে 17, যে ডি ড্যাশ এন্ড ডি, এর মধ্যে আমরা দেখব ডিফারেন্সটা কত, মানে ডি ড্যাশ মাইনাস ডি, এই ডিফারেন্সটা এখানে কত, ডি ডি ভ্যালু 17 আর ডি ড্যাশ কত 21। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স, মানে এখানে ছিল 8, 8 থেকে আমি 13 অ্যাড করেছি, তাহলে এইখান থেকে আমি দেখতে পাচ্ছি টোটাল রেঞ্জের মধ্যে এতটা থেকে তার সঙ্গে এই রেঞ্জে কতটা ডিফারেন্স রয়েছে, দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন, দেয়ার ইজ এ 4 ডিফারেন্স। আমরা দেখলাম 21 মাইনাস 17, দ্যাট ইজ দ্য ডিফারেন্স ইজ 4। নাও আমরা কি করব, এই 4 কে আমরা এই দুটো পিক্সেলের মধ্যে ডিস্ট্রিবিউট করব। কিভাবে করব, না উই হ্যাভ টু টেক সাম কন্ডিশন। প্রথম কন্ডিশন হচ্ছে, এক নম্বর কন্ডিশন, যে xi is greater than equal to xi plus 1 or not। xi মানে 60, 60 কি 77 এর থেকে বড়, কন্ডিশন ইজ ফলস। তাহলে d dash is greater than d, d dash কত 21, 21 কি সব থেকে বড়, yes true, কিন্তু এটা ট্রু হলে কি হবে, এটা ফলস, সো এন্ড অপারেশন, সেই জন্য আমি এই কন্ডিশনটা অ্যাকসেপ্ট করতে পারছি না। যদি অ্যাকসেপ্ট করতাম তাহলে আমার xi এর ভ্যালু হতো, xi টা আপডেট হতো কিভাবে, না xi এর সঙ্গে সিলিং অফ m/2, m এর ভ্যালু 4, সিলিং ভ্যালু মানে 4/2, তো 4/2 এর সিলিং মানে 2, তাহলে এখানে 2 অ্যাড হতো, আর এখান থেকে xi প্লাস 1 এর সঙ্গে 2টা মাইনাস 2 মানে 2, তাহলে এখান থেকে 2 মাইনাস হতো যদি কন্ডিশনটা ট্রু হতো, কিন্তু এই কন্ডিশনটা ফলস, সেই জন্য আমরা এই কন্ডিশনে আর যেতে পারছি না। সো গো ফর নেক্সট কন্ডিশন, xi is greater than 77, no, d dash is greater than, d dash is greater than equals to, yes greater than, but it is not true, তাহলে এই কন্ডিশনও যাবে না। নেক্সট কন্ডিশন, xi is less than, yes কন্ডিশন is true, কিন্তু d dash is less than, no, d dash is greater than, তাহলে কন্ডিশনটা ফলস। কেমন, এই কন্ডিশনগুলো আমরা ডিজাইন করেছি, রিসার্চার্সরা ভেবেছে, ঠিক আছে, যদিও ইভেন্ট পেশায় অরিজিনালি এটা ছিল না, আমরা এই কন্ডিশনগুলো দিয়েছি। ফাইনালি xi is less than xi plus 1, yes, and d dash is greater than d, yes, এই দুটো কন্ডিশন যদি ফুলফিল হয় তাহলে আমরা কি করছি, না যেটা xi তার থেকে আমরা মাইনাস করছি, মানে যেটা কম ভ্যালু তার থেকে এই ফ্লোরটা কমিয়ে দিচ্ছি আরো, আর যেটা বেশি ভ্যালু তাকে আরো বাড়িয়ে দিচ্ছি, তাহলে ডিফারেন্সটা আমরা এইভাবেই সেট করেছি যাতে আমাদের যেটা ডিফারেন্স রয়েছে সেটা যেন এটা আলাদাও হতে পারে, নো প্রবলেম, রিসার্চার্স অন্যভাবে ভাবতে পারে, এটা আমরা কিছুটা ডিজাইন করে আমাদের কাজে লেগেছে তাই করেছি। তো এইভাবে আমরা কি করলাম, তাহলে এখানে দেখতে পাচ্ছি 4 এর ভ্যালু কত, না 2, সো m/2 মানে 2, তাহলে 2টা আমরা xi থেকে মাইনাস করব, আমরা 60 থেকে 2 মাইনাস হলে 58, আর এখানে 2 অ্যাড করলে 79, তাহলে আমরা দেখতে পাচ্ছি 58 এন্ড 79 হচ্ছে এই দুটো ভ্যালু চেঞ্জ হয়ে গেল, এটা ছিল 60 হয়ে গেল 58, ছিল 77 হয়ে গেল 79, এই দুটো ডিফারেন্স মানে এই দুটো ভ্যালু এখন নতুন পিক্সেল। এরপরে এর পরের রাউন্ডে আমরা পরের দুটো পিক্সেল নেব, ঠিক একইভাবে আমরা আবার তাদের ডিফারেন্স বার করব, তাদের রেঞ্জ টেবিলে ফেলবো, কত বিট নেবে দেখব, যত বিট নেবে তত বিট আমরা এখানে মেসেজ থেকে নেব, তাকে ডেসিমেলে কনভার্ট করব, এই রেঞ্জের লোয়ারের সঙ্গে অ্যাড করব, তারপর ডিডাস বানাবো, সেই ডিডাস থেকে ডি আর ডিডাস মাইনাস করব, করে সেখানে যে ভ্যালুটা পাবে তার আবার ফ্লোর অ্যান্ড সিলিং এই দুটোকে নিয়ে মাইনাস প্লাস করে আমি আবার নতুন দুটো পিক্সেল পাবো, সেটা এরপরে দুটো পিক্সেল। এইভাবে গোটা ইমেজে যদি আমি পরপর দুটো পিক্সেলের উপরে ডেটা এমবেড করতে থাকি তাহলে প্রত্যেক সময় আমরা এই ডেটাগুলোকে ইমেজের মধ্যে চেঞ্জ করে করে এমবেড করে দেবো। সো দেন এমবেডিং হ্যাজ বিন কমপ্লিটেড। না প্রশ্ন হচ্ছে যে যে এমবেড করে দিলাম মেসেজটা, তাহলে সেটাকে আবার এক্সট্রাক্ট করবো কি করে, ওর মধ্যে যা আছে আমরা কি করবো। দেখো এটা এমবেড করার পরে আমাদের এরকম একটা ইমেজ তৈরি হলো, এই ইমেজটার নাম হচ্ছে স্টেগো ইমেজ। তাহলে এটা একটা অরিজিনাল ইমেজ আর এটা একটা স্টেগো ইমেজ। বাইরে থেকে চোখে দেখে তুমি বুঝতে পারছো এর মধ্যে কিছু মেসেজ আছে, পারবে না, কিন্তু আমরা এই ইমেজকে নিয়ে আবার এক্সট্রাকশন করতে পারবো ঠিক একইভাবে যদি আমরা এটা অপোজিট অ্যালগরিদমটা অ্যাপ্লাই করি। এরকম ভাবে দেখো আমরা প্রথমে যে ইমেজটা নিলাম এটা স্টেগো ইমেজ, তার মধ্যে প্রথম যে দুটো পিক্সেল 58 and 79. Now calculate the difference, that is d dash equals to 21. From this d dash
10 মাইনাস 21, এটা কোন রেঞ্জ টেবিলে কোথায় পড়ছে? না 8 থেকে 24 এর মধ্যে পড়ছে। তো আমরা সেখান থেকে রেঞ্জ ক্যালকুলেট করে নেবো। ডব্লিউএম দেখতে পাচ্ছি 16, তার মানে এর মধ্যে কত আছে? 4 বিট। তাহলে আমি কবিট আছে সেটাই ডিফারেন্স থেকে আমরা পেয়ে যাবো। দেখতে পাচ্ছি এখানে 4 বিট রয়েছে। তাই এই 4 বিট ডেটা আমাকে এখান থেকে এক্সট্রাক্ট করতে হবে। আমি জানি না, অরিজিনালি আমার জানা নেই যে কত ছিল, কিন্তু 4 বিট ডেটা যে এখানে আছে সেটা আমি কিন্তু এখান থেকে বুঝতে পারছি। আর প্রশ্ন হচ্ছে কি করে এই 4 বিট ডেটাটা আমি নেব, অ্যাকচুয়ালি কি ছিল সেটা কি করে জানবো? সেটা জানার জন্য যেটা করতে হবে আমাকে ক্যালকুলেট করতে হবে ভি ইকুয়ালস টু ডি ড্যাশ মাইনাস এলবি। ডি ড্যাশ মানে 21 আর এলবি মানে লোয়ার বাউন্ড 8। তাহলে ডি ড্যাশ থেকে লোয়ার বাউন্ডটা বাদ দিয়ে দেবো, দ্যাট ইজ 21 মাইনাস 8 মানে 13। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু ভি ইজ দ্য 13 ইজ দ্য ভ্যালু যেটা আমরা এর মধ্যে হাইড করে রেখেছি। সেই জন্য এই কনভার্ট দিস ভি মানে 4 বিট বাইনারি নাম্বার, কারণ 4 বিট ডেটা আমরা এমবেড রয়েছে। তো 13 কে 4 বিটে করলে আমি দেখছি 1101। তার মানে এই দুটো পিক্সেলের মধ্যে 1101 আছে। এই সিমিলারলি পরের দুটো পিক্সেলে যাব, একই মেথডে ক্যালকুলেট করব, আবার পেয়ে যাব সামথিং আদার্স। এইভাবে পুরো ইমেজ থেকে আমি ডেটাটাকে এক্সট্রাক্ট করে ফেলতে পারবো। এই হচ্ছে আমাদের পিক্সেল ভ্যালু ডিফারেন্স। বোঝা গেছে? বলো তোমাদের কিছু কোশ্চেন থাকলে বলো, এটা কোশ্চেন আলোচনা করি। আছে? হ্যালো, না স্যার, স্যার সেমিনারে নিয়ে জিজ্ঞেস করছিল। বলো বলো সেমিনারে কি জিজ্ঞেস করছো? স্যার সেমিনারে কি আমরা স্যার ম্যাডামের আন্ডারে থাকবো? মানে না, তোমাদের তো টপিক দিয়ে দেওয়া হয়েছে না, পেয়েছো? না স্যার, টপিক পেয়েছো? হ্যাঁ না। স্যার পেয়েছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া নেই? পেয়ে গেছি, হ্যাঁ দিয়ে তাহলে আছে। হ্যাঁ, নিলাম শুধু ঘুমাচ্ছে নাকি? তো দেখেনি হোয়াটসঅ্যাপ গ্রুপটা? গ্রুপে আমরা সেমিনার টপিক দিয়েছি। সেমিনার টপিকগুলো থেকে তোমরা ওই সেমিনার অনুযায়ী তোমরা স্লাইড বানাবে, নিজেরা প্র্যাকটিস করবে, নিজেরা কি কি বলবে ঠিক করে নেবে। কোনো ডাউট থাকলে তখন স্যারদের সঙ্গে মেসেজ করবে বা জানাবে। আদারওয়াইজ তোমরা নিজেরা সেমিনার টপিক বানিয়ে আমাদেরকে তোমরা সেমিনার প্র্যাকটিস করবে বাড়িতে। তারপর আমরা অনলাইনে এরকম গুগল মিটে তোমাদেরকে আমরা মানে 5 জন 7 জন 10 জন করে আমরা এন্ট্রি করবো, করে এক একজন করে সেমিনার দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে? আমরা যেরকম এরকম স্লাইড দেখালাম তোমাদের, দেখিয়ে পড়ালাম, ঠিক তোমরা এরকম স্লাইড দেখিয়ে রেখে আমাদেরকে বোঝাবে ওই টপিক সম্পর্কে। বোঝা গেছে? ইয়েস নানু, হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার স্যার বুঝলাম। বোঝা যাচ্ছে। ভেরি গুড। চলো, আর কোনো কোশ্চেন নেই তো? না স্যার।